হ্যালো বন্ধুরা, উইকলি অ্যানালিসিসের আরও একটা ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আগের সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম গার্ডেন রিচ। তো গার্ডেন রিচ এইখানে উইকলি ক্যান্ডেলেতে একখানা হাই বানিয়ে সেখান থেকে পড়ে গিয়েছিল, আর সেই পড়ে যাওয়ার পর আবার এই লেভেলে যখন আসে, আগের সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছি যে গার্ডেন রিচ একটা উইকলি ক্যান্ডেলে ব্রেকআউট করতে পারে। দেখুন এই সপ্তাহে উইকলি ক্যান্ডেলটা আগের রেজিস্ট্যান্স পয়েন্টটাকে কি সুন্দর ব্রেক করে তার ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে উইকলি ক্যান্ডেলে গার্ডেন রিচ একটা ব্রেকআউট করেছে। এবার এখান থেকে কোথায় টার্গেট রাখতে হবে সেটা তো আপনাদেরকে আগের সপ্তাহে শিখিয়েছিলাম। এই সপ্তাহেও আমার নজরে একটা স্টক আছে, যে স্টকটা আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের পছন্দের স্টকও তো আমি একটা করে অ্যানালাইজ করি। তো আগের সপ্তাহের ভিডিওতে যে আমার কাছে কমেন্টটা এসেছিল সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকটাকে ফার্স্টে অ্যানালাইজ করব, তারপরে আমি দেখাবো আমার পছন্দের স্টক যেটা এই সপ্তাহে আবার একটা ব্রেকআউটের দিকে ছুটছে। কিন্তু তার আগে চলুন একটু নিফটিটাকে অ্যানালাইজ করে নিই। তো দেখুন, আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যে আমি আগের সপ্তাহে রবিবারেতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিফটি এই মুহূর্তে একটা বাধার সম্মুখীন হয়ে আছে। সেই বাধাটা ছিল 24,870। তো সে দেখুন এই সপ্তাহে কিন্তু 24,870-এর উপরে একদিন সোমবার দিন গিয়েছিল, কিন্তু তারপরে আবার নিচেই নেমে সেইখানে ক্লোজ দিয়েছে 24,870-এর নিচে। তো এক তো প্রথমে দেখুন ট্রেন্ড লাইনে কিভাবে ফেসে আছে নিফটি বেশ কিছুদিন ধরে। একবার ট্রেন্ড লাইনে উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, মানে একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে নিফটি। কিন্তু যেহেতু এই ট্রেন্ড লাইন দুটোরই মুখটা ওপর দিকে, তার ফলে আমরা বলতে পারি বাজারের সেন্টিমেন্ট এই মুহূর্তে পজিটিভই আছে, কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে নিফটিটা ওঠানামা করছে। তো এই মুহূর্তে নিফটি যেহেতু নিচের ব্যান্ডের কাছে চলে এসেছে, তাহলে আমরা এটা একটা অনুমান করতে পারি যে সামনের সপ্তাহে তাহলে নিফটি এই লেভেলকে টাচ করবে, এবং তারপরে 24,870-এর বাধাটা যদি পেরিয়ে তার উপরে গিয়ে ক্লোজ দিতে পারে, তাহলে আমাদের টার্গেট বা নিফটিতে আমাদের অনুমান তাহলে আর একটু উপরে গিয়ে এই লেভেলে কোথাও এসে থাকবে সামনের সপ্তাহে। তো এইভাবে সিম্পল কিছু চার্ট দেখে আপনারা নিজেরাও নিজেদের মতো করে আপনাদের নিফটি বলুন বা অন্য যে কোনো ইন্ডেক্স বা কোনো স্টককে আপনারা এইভাবে অ্যানালাইজ করতে পারেন। চার্টকে অ্যানালাইজ করা এমন কিছু আহামরি কঠিন বিষয় নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস। যদি আপনারা কন্টিনিউ চার্টকে অ্যানালাইজ করতে থাকেন 6 মাস 7 মাস টানা, চার্ট নিয়ে সারাক্ষণ ক্যান্ডেলস্টিকে ডেলি, উইকলি, মান্থলি চেঞ্জ করে করে দেখতে থাকেন চার্টকে, তাহলে খুব সহজ জলের মতো আপনারা নিজেরাও কিন্তু এই চার্টগুলোকে অ্যানালাইজ করতে পারবেন, এবং সেই মতো আপনারা নিজেদের মতো করেই ডিসিশন নিতে পারবেন। কারণ দেখুন না, ডেলি ক্যান্ডেলস্টিকে আমি নিফটিতে কি করেছি, এমন আহামরি তো কিছুই করিনি। এইখানে একটা ট্রেন্ড লাইন টেনেছি, আর এই নিচের ব্যান্ডগুলোতে একটা ট্রেন্ড লাইন টেনেছি। তো এই ব্যান্ডগুলো দেখুন, এই ব্যান্ডেতে যখন এইখানে এসে একটা নিফটি আপবিট করলো, আমি এখান থেকেই একটা ট্রেন্ড লাইন ওপর দিকে টানা শুরু করেছিলাম। এর আগে দেখুন নিফটি যখন 26,000-এর টপ বানিয়েছিল, সেই 26,000-এর টপ থেকে যে পড়ছিল, তো আপনারা নিজেরাও এই ধরনের ড্রয়িংগুলো বানাতে পারবেন। দেখুন আমি একটা ড্রয়িং আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইখানে একটা ট্রেন্ড লাইন চলছিল, তারপরে আবার ট্রেন্ড লাইন চেঞ্জ করে এইখানে একটা ট্রেন্ড লাইন চলছিল। দেখুন নিফটি সেই যে 26,000 থেকে পড়া শুরু করেছে, তারপর থেকে এই যে ট্রেন্ড লাইনটা শুরু হয়েছিল, একবার নিচে আসছে, এবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, একই লাইনকে বারবার রেসপেক্ট করছিল। কিন্তু তখন ছিল বিয়ারিশ, তার কারণ ট্রেন্ড লাইনের মুখটা ছিল নিচের দিকে। কিন্তু এখন যদি আমি দেখি, এখন যে ট্রেন্ড লাইনের মুখটা, এখন ট্রেন্ড লাইনের মুখটা হচ্ছে উপর দিকে। তাহলে আমরা কি বলতে পারি, নিফটি এই মুহূর্তে আপওয়ার্ড জার্নিতে আছে, কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসে সেখানে ঘোরাফেরা করছে। তো এইখান থেকে যদি আবার নিফটি এখান থেকে ব্রেকডাউন দেয়, আমি দেখাই ভালো করে, এটা হচ্ছে নিফটির ডেইলি চার্ট। তো এই যে ট্রেন্ড লাইনটাকে এখান থেকে এসে যদি এখানে ব্রেকডাউন দেয়, তাহলে ভাববো এখান থেকে নিফটি একটা ডাউনওয়ার্ড ট্র্যাজেক্টরিতে যাবে। আর তারপরে যদি আমরা দেখি নিফটি এই ট্রেন্ড লাইনকে ধরে আবার উপর দিকে যাচ্ছে, তাহলে জানবো যে নিফটি আবার নিজের ট্রেন্ড লাইনকে ফলো করছে। তো এইভাবেই আপনারা অ্যানালাইজ করে আপনাদের মতো করে বাজারে আপনারা নিজেদের মতো করে ট্রেড নিতে পারেন, যে চার্টকে দেখে। আর 24,870-কে কেন আমি একটা বড় রেজিস্ট্যান্স ভাবছিলাম, তার কারণ হচ্ছে দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। এর আগেও আমি যদি এই লাইনটাকে আরো সোজা করি, এর আগেও এই লেভেল ধরেই কিন্তু নিফটি বারবার হিট করে এখান থেকে পড়ে গেছে। তাই আমি 24,870-টাকে একটা রেজিস্ট্যান্স ধরছিলাম। এবার ওই রেজিস্ট্যান্সটাকে যদি আবার পার করতে পারে,
তখন আবার 24,870 থেকে 25,000 পর্যন্ত এলাকাটা নিফটির জন্য একটা বড় সাপোর্ট লেভেল হতে পারে। কিন্তু নিফটি কিন্তু এখনো পর্যন্ত 24,870-কে ভেঙে তার উপরে ক্লোজ দিতে পারেনি। তো এই হচ্ছে নিফটির অবস্থা। সামনের সপ্তাহে নিফটি ওই ট্রেন্ড লাইনকে টাচ করে আবার হয়তো ওপর দিকের জার্নিতেই শুরু করবে, অথবা যদি ব্রেকডাউন দেয় তখন আবার নতুন ট্রেন্ড লাইন আমরা টানবো। তো আগের সপ্তাহের ভিডিওতে সমীর কমেন্ট করেছিল যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকটা কি হতে পারে, আইডিএফসি ফার্স্ট ব্যাংকটাকে একটু অ্যানালাইজ করুন। তো দেখুন, আমি তো অ্যানালাইজ করবই, এবং আপনারাও শিখে নিন যাতে আপনারাও আপনাদের নিজেদের স্টকগুলোকে নিজেরাই আপনারা অ্যানালাইজ করতে পারেন, যাতে কারোর হেল্প না নিতে হয়, আপনারা নিজেরাই একটা করে নিজেদের স্টকেতে নিজেরা ওপিনিয়ন নিজেরা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমরা প্রথমেই কি করব, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চার্টে একটা ইন্ডিকেটর লাগিয়ে নেব। কি ইন্ডিকেটর? ইন্ডিকেটরটার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। তো এই সুপার ট্রেন্ড আপনি আপনাদের চার্টে, মানে আপনাদের অ্যাপে, যে কোনো অ্যাপ আপনারা ইউজ করেন সেই অ্যাপ থেকে, মানে ব্রোকারেজ অ্যাপ থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা ট্রেডিং ভিউ থেকে ফ্রিতে এই মানে ইন্ডিকেটরটা পেয়ে যাবেন। সুপার ট্রেন্ড কি করে, আমাদেরকে একটা জেনারেল কনসেপ্ট দেয় যে এই স্টকটা এই মুহূর্তে বুলিশ আছে না এই মুহূর্তে বিয়ারিশ আছে। আর সুপার ট্রেন্ড সব থেকে ভালো কাজ করে উইকলি চার্টে। তো উইকলি চার্টে আমি যখন সুপার ট্রেন্ডটা লাগালাম, দেখুন ওপর থেকে কিন্তু সুপার ট্রেন্ডটা রেড ছিল, দেখতে পাচ্ছেন এইটা ছিল রেড। তো রেড হওয়ার পরে এই ইদানিং মানে এপ্রিল মাসেতে সেই সুপার ট্রেন্ডকে ব্রেক করে, মানে সুপার ট্রেন্ডটাকে একটা আমরা যদি রেজিস্ট্যান্স ধরি, ওই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে ব্রেক করে সুপার ট্রেন্ড থেকে ব্রেক দিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, গিয়ে 68 টাকা এখন দাঁড়িয়েছে। দেখুন সুপার ট্রেন্ড কিন্তু এখন গ্রিন হয়ে গেছে। এবার এখান থেকে কি আইডিএফসি ফার্স্ট ব্যাংক পড়বে না? না, এমনটা কেউ বলতে পারে না যে পড়বে কি উঠবে, এমনটা কেউ বলা যায় না। কিন্তু একটা জেনারেল কনসেপ্ট এসে যায় যে এই মুহূর্তে স্টকটা বুলিশ না এই মুহূর্তে বিয়ারিশ আছে। দেখুন আপনাদেরকে দেখাই, এর আগেও মানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক উইকলি ক্যান্ডেলে দেখুন এইখান থেকে একটা টপ বানিয়েছিল 67 টাকার কাছে। তো সেই 67 থেকে যখন পড়তে থাকে, তার আগে কিন্তু সুপার ট্রেন্ড গ্রিন ছিল, সেই গ্রিন থেকে রেড হয়ে যায়। আর রেড হয়ে যাওয়ার পরে স্টকটা কিভাবে পড়তে পড়তে চলে আসে 31, মানে 31 টাকায়। 68 টাকার স্টকটা চলে আসে 33 টাকায়। এবার সেই 33 টাকা বা 31 টাকার লেভেল থেকে যখন আবার ওঠা শুরু করে, তখন আবার সুপার ট্রেন্ডটা যখন গ্রিন হলো, তারপর থেকে দেখুন গ্রিনই ছিল, স্টকটা উপর দিকে মুভ করেছে। তো এইভাবে আবার যখন পড়তে থাকে তখন সুপার ট্রেন্ড আবার রেড হয়েছিল, কিন্তু এই ইদানিং সুপার ট্রেন্ড 68-এ গিয়ে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এইখান থেকে স্টকটা আবার আপওয়ার্ড জার্নি দিতে পারে। দেখুন সুপার ট্রেন্ডটা গ্রিন হয়ে গেছে। তাহলে একটা জেনারেল কনসেপ্ট আমরা ধরতে পারি যে এই মুহূর্তে আইডিএফসি ফার্স্ট ব্যাংক উপর দিকে যেতে পারে। এবার কতটা যেতে পারে বা এর সাপোর্ট কি আছে, এর রেজিস্ট্যান্স কি আছে, সেটা যদি আপনি অ্যানালাইজ করতে যান, তাহলে আমি সুপার ট্রেন্ডটাকে এবার অফ করে দিয়ে মান্থলি ক্যান্ডেলে চলে আসি। মান্থলি ক্যান্ডেলে দেখুন এইখানে মানে যেখানে আইপিও এসেছিল, সেই আইপিওটা একটা হাই করার পর পড়ে গিয়েছিল, তারপরে সেই প্রাইসটাকে ব্রেক করেছিল কিন্তু ফেল হয়ে গেছে, আবার ব্রেক করেছে কিন্তু আবার ফেল হয়ে গেছে। মানে এই নিয়ে দুবার ওই আইপিও প্রাইসটাকে বারবার ব্রেক করার চেষ্টা করছে কিন্তু ফেল হয়ে যাচ্ছে, আর আবার এইখানে আবার ছোটার চেষ্টা করছে আইপিও প্রাইসের দিকেই আইডিএফসি ফার্স্ট ব্যাংক যাচ্ছে। তো দেখা যাক যদি এই প্রাইস লেভেলটাকে ব্রেক করতে পারে, তাহলে মানে আইডিএফসি একটা ওপর দিকে যাওয়ার চান্স আছে অনেকটা। কিন্তু এই মুহূর্তে একদম শর্ট টার্ম যদি কেউ রেজিস্ট্যান্স খুঁজতে চায়, তাহলে সেটা হলো 73 টাকায়, যেটা আইপিওর হাইটা ছিল। তো আইপিওর হাইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। আর সাপোর্ট লেভেল যদি কেউ খোঁজে যে এখান থেকে যদি আবার স্টকটা পড়তে থাকে, তাহলে কোথা অবধি এটাকে একটা দেখা উচিত, তো সেটা হচ্ছে এই লেভেলটা। দেখুন মান্থলি চার্টে আমি যদি উইকলিতে নিয়ে আসি, এই উইকলি চার্টে এখানে একবার দুবার রেজিস্ট্যান্স নিয়ে উপরে উঠে গেছে, আবার এখানে একবার দুবার রেজিস্ট্যান্স নিয়ে উঠে গেছে। তাহলে এই 53 টাকা লেভেলটাকে আমরা বলতে পারি যে আইডিএফসি ব্যাংকে একটা সাপোর্ট লেভেল। আর 73 টাকা লেভেলটা একটা খুব বড় রেজিস্ট্যান্স। যদি 73 ব্রেক করে তাহলে আপওয়ার্ড জার্নি অনেকটা হতে পারে। আবার যদি 53 ব্রেক করে, তাহলে এর নেক্সট সাপোর্ট হচ্ছে সেই 29 টাকাটা, মানে আবার অনেকটা নিচে। তো একটা রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জ থেকে যদি আপার জার্নি করে 73টা হচ্ছে ওয়াচ আউট, আর যদি ডাউনওয়ার্ড জার্নি করে তাহলে 53টা হচ্ছে ওয়াচ আউট। তো এই তো গেল সমীরের পছন্দের স্টক। এবারে আমি দেখাবো আমার পছন্দের স্টক, যে স্টকটা এই সপ্তাহে ব্রেকআউট করছে
এবং একটা বড় আপসাইড পোটেনশিয়াল আমাদেরকে দেখাচ্ছে। তো স্টকটার নাম হলো এলআইসি। তো দেখুন এলআইসিতে যে একটা টপ বানিয়েছিল যখন এলআইসির আইপিও এসেছিল, সেই টপটা হচ্ছে 918 টাকা। তো সেই 918 টাকা থেকে পড়তে পড়তে চলে আসে স্টকটা 541 টাকায়। তারপরে রিবাউন্ড হয়, এখানে ব্রেকআউট হয়। সেই ব্রেকআউট হয়ে মানে এই আইপিওটাকে ব্রেকআউট করে, আইপিও থেকে ব্রেকআউট করার পর আমাদেরকে দিয়েছে প্রায় 33% রিটার্ন। সেই রিটার্ন দেওয়ার পরে স্টকটা আবার পড়ে যায়। আমি কিন্তু এটা মান্থলি ক্যান্ডেল খুলেছি, মানে একটা ক্যান্ডেল একটা মাসকে রিপ্রেজেন্ট করে। তো সেইখান থেকে মান্থলি ক্যান্ডেলের স্টকটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর আবার দেখুন গিয়ে আইপিওর যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাকে ব্রেকআউট করছে। তো সেই ব্রেকআউটটা আমাদের উইকলি ক্যান্ডেলে কিন্তু সম্পন্ন হয়ে গেছে, যেহেতু মানে এই শনিবার মানে এই শুক্রবার দিনকে এখানে ক্লোজ দিয়ে দিয়েছে 952 টাকায়। আর আগের হাইটা কত ছিল? 916 টাকায়। তো 916 টাকাটাকে ভেঙে 952-তে গিয়ে ক্লোজ দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আইপিওর একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এবার হঠাৎ করে এত স্টকে ব্রেকআউট হচ্ছে, সমস্ত স্টক ছেড়ে আমি কেন এলআইসিটাকে দেখাচ্ছি? তার কারণ আছে। তার কারণ হলো এলআইসি যে সেক্টরের, এলআইসি হলো ইন্স্যুরেন্স সেক্টরের। তো এই ইন্স্যুরেন্স সেক্টরে যত স্টক আছে তার বেশ কয়েকটা স্টকেই আমি দেখছি একটা ব্রেকআউট আসছে। আর দ্বিতীয়ত অন্য অন্য যে স্টকগুলো আছে মানে ইন্স্যুরেন্স সেক্টরে, সবার মধ্যেই একটা আপওয়ার্ড জার্নি দেখছি। তো কোনো স্টক যখন ব্রেকআউট করে এবং তার সাথে সাথে তার সেক্টরটাও যদি একটা ব্রেকআউট দেয়, মানে সেই সেক্টরে যত স্টক আছে, যেমন ইদানিং আমি দেখাচ্ছিলাম যে ডাটা প্যাটার্ন, মাসগাঁও ডক বা গার্ডেন রিচ, এই সমস্ত যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো আছে সবাই একসাথে ব্রেকআউট দিচ্ছে। দেখুন না, আগের সপ্তাহে আমি দেখিয়েছি গার্ডেন রিচ, মাসগাঁও ডক। মাসগাঁও ডক যে এই যে এখানে একটা ব্রেকআউট দিল, সে ব্রেকআউট দেওয়ার পর কি সুন্দর উপরে একটা ভালো আমাদেরকে মুভ দিয়েছে। তারপরে ডাটা প্যাটার্নটায় কি হয়েছে আমারও খেয়াল নেই। ডাটা প্যাটার্নটা দেখি কি হয়েছিল। দেখুন ডাটা প্যাটার্ন এখানে একটা ব্রেকআউট দিয়েছে এবং ডাটা প্যাটার্ন উপর দিকেই জার্নিতে এখনো আছে। হ্যাঁ, ডাটা প্যাটার্ন এখনো আপ মুভেই আছে। তার কারণ দেখুন এই যে যে রেজিস্ট্যান্সটা একটা ছিল এটাকে তো ব্রেক করেছে, তার আগের রেজিস্ট্যান্সটাকে উইকলি ক্যান্ডেলে ব্রেক করে তার উপরেই যেহেতু ক্লোজ দিয়েছিল, তারপর থেকে আবার একটা আপ ট্র্যাজেক্টরিতে ডাটা প্যাটার্ন আছে। তো এইগুলো হলো ডিফেন্স সেক্টরে। তো এখন যে আমাদের কাছে একটা মানে ব্রেকআউট বারে বারে আসছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এই কিছুদিন হলো বেশ একটা আপমুভ জার্নি দেখাচ্ছে। তাই আমার এই সপ্তাহে যে আমার যে সব থেকে ভালো স্টকটা লাগছে সেটা হলো এলআইসি। এলআইসি এত ভালো ফান্ডামেন্টালও, এলআইসি রেজাল্টও ভালো দিয়েছে। তারপরে দেখুন উইকলি ক্যান্ডেলে কত বড় একটা ভলিউম নিয়ে মানে ব্রেকআউটটা হয়েছে। এর আগে যে ভলিউমগুলো ছিল একদম ছোট 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 ভলিউম ছিল, কিন্তু এই সপ্তাহে যে ব্রেকআউটটা হয়েছে, ব্রেকআউট ক্যান্ডেলটার নিচেকে সাপোর্ট করার জন্য একটা বড় ভলিউমও আছে। তো আমার এই ক্যান্ডেলগুলোকে খুব পছন্দ লাগে যখন ক্যান্ডেলটাও বড় হয় আর তার নিচের যে ভলিউমের ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাও যখন বড় হয় তখন সেগুলোকে আমি খুব প্রেফার করি। তো আপনারা এলআইসিটাকে আপনাদের লিস্টে রাখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে রাখুন আর দেখতে থাকুন যে এর পরের সপ্তাহে কেমন মুভ দিচ্ছে এলআইসিটা। তার কারণ আইপিওর হাইকে অলরেডি এলআইসি ব্রেক করে দিয়েছে এবং ব্রেক করার পর আমার মনে হচ্ছে এখান থেকে একটা আপ মুভ দেখাতে পারে এলআইসি। আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এটা রাখতে পারেন। আর যদি ভাবেন যে না আমি এলআইসিতে একটা ট্রেড করব, তাহলে আপনাদেরকে দেখতে হবে যে আইপিও প্রাইস ব্রেকআউট নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা চেক করতে পারেন। সেখানে আমি দেখিয়েছি যখন কোনো স্টকের আইপিও প্রাইসকে মানে আইপিওর যে হাইটা সেটাকে ব্রেক করে, সেখান থেকে কতটা উপরে উঠতে পারে, সেখান থেকে কতটা পড়তে পারে, কত টার্গেট, কত স্টপ লস, এই সমস্তটা এলাবোরেট করে আমি একটা গোটা ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা আইপিও ব্রেকআউটটাকে দেখতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন হলো আমি এই স্টকটাকে খুঁজলাম কি করে? মানে গোটা শেয়ার বাজারে কয়েক হাজার স্টক লিস্টেড আছে, কোথায় কখন ব্রেকআউট হচ্ছে, কোথায় কখন কি হচ্ছে, সেগুলোকে ফোকাস করা তো একটা খুব বড় কঠিন কাজ। সেই কারণে আমাদেরকে নজর রাখতে হয় সেক্টরাল ইন্ডেক্সগুলোতে। মানে ধরুন আইটি সেক্টর কি করছে, ফার্মা সেক্টর কি করছে, মেটাল সেক্টর কি করছে, এর জন্য আমাদের শেয়ার বাজারে অনেকগুলো ইন্ডেক্স আছে। এইগুলোকে বলে সেক্টরাল ইন্ডেক্স। যেমন ধরুন নিফটি অটো, নিফটি আইটি, পিএসইউ ব্যাংক, ফিনসার্ভ, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল,
নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, এরকম অসংখ্য এরকম অনেকগুলো আমাদের সেক্টর আছে। তো সেই সেক্টরগুলোকে কিভাবে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি বা কিভাবে নজর রাখতে পারি বা কে কতটা আমাদেরকে রিটার্ন দিচ্ছে, ব্রেকআউট আসছে কিনা, এই সমস্ত মানে সেক্টরাল ইন্ডেক্সগুলোকে এক জায়গায় করে কিভাবে সেটাকে ওয়াচ লিস্টে রাখতে হয় ফ্রিতে একদম, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের সেক্টরাল ইন্ডেক্সের ভিডিওতে। তো আপনার যদি শেখার ইচ্ছা থাকে যে সেক্টরগুলোকে কিভাবে আমরা নজরে রাখবো, তাহলে সেই ভিডিওটাও আপনারা চেক আউট করতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আপনার মাথায় যদি প্রশ্ন আসে যে ভাই এলআইসি তো ইন্স্যুরেন্স সেক্টরে, তো ইন্স্যুরেন্স সেক্টরের তো কোনো ইন্ডেক্স নেই, বা এমন অনেক স্টক আছে যে স্টকগুলো একটা হয়তো পার্টিকুলার সেক্টরের মধ্যে আছে, কিন্তু সেই সেক্টরটার কোনো ইন্ডেক্স নেই, মার্কেটে কোনো ইন্ডেক্স খুঁজে পাওয়া যায় না, তখন তাকে কিভাবে নজরে রাখবো? তো দেখুন, আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে স্টকগুলোর কোনো ইন্ডেক্স নেই, যেমন ইন্স্যুরেন্স সেক্টর বা এয়ারোস্পেস সেক্টর বা এমন অনেক সেক্টর আছে যে সেক্টরগুলোর কোনো ইন্ডেক্স নেই, তাহলে সেগুলোকে কি করে নজরে রাখবো। তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ইন্ডেক্স তৈরি করতে হয় নিজের পছন্দের স্টকে। এই যেমনটা ধরুন এটা হলো নিফটি, তো নিফটিতে কি আছে, ভারতবর্ষের টপ 50 কোম্পানি আছে, এটা নিফটি। এরপরে আসি, এটা হলো নিফটি ব্যাংক, তো নিফটি ব্যাংকে কি আছে, ভারতবর্ষের টপ টপ ব্যাংকগুলো এই ইন্ডেক্সটায় লিস্টেড আছে। এইরকম নিফটি আইটি আছে, নিফটি ব্যাংক আছে, বা নিফটি ধরুন ফার্মা আছে, নিফটি অটো আছে। তো যে সেক্টরটা লিস্টেডই নেই, যে সেক্টরটার ইন্ডেক্স আমরা পাবোই না, সেই সেক্টরটাকে কিভাবে নজর রাখবো একটা ইন্ডেক্স বানিয়ে। তো আমি এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনাদের পছন্দের মতো 8টা 10টা 12টা যে স্টক মানে যে সেক্টরে যতগুলো স্টক আছে সেইগুলোকে এক জায়গায় করে একটা নিজের মতো ইন্ডেক্স বানাতে পারেন, আর যাতে ওয়াচ করতে পারেন যে কোন ইন্ডেক্সটায় কখন ব্রেকআউট দিচ্ছে। কারণ ধরুন একটা স্টকেও ব্রেকআউট হচ্ছে এবং তার সাথে সাথে যদি তার ইন্ডেক্সটাও মানে তার সেক্টরটাও ব্রেকআউট দেয়, তখন কিন্তু সেই ব্রেকআউটগুলো সাকসেসফুল হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। যেমনটা হয়েছে আমাদের ডিফেন্স সেক্টরে, দেখুন না, ডিফেন্স সেক্টরে অনেকগুলো স্টক একসাথে ব্রেকআউট দিচ্ছে, প্লাস সেক্টরটাও ব্রেকআউট দিচ্ছিল। তার ফলে কি হলো, আমাদের চান্স অনেকটা বেড়ে গেল যে এখান থেকে আমাদের রিটার্নটা জেনারেট হওয়ার চান্সটা অনেকটা বেড়ে গেল। সেই রকমই ইন্স্যুরেন্স সেক্টরটাতেও এখন একসাথে মানে অনেকগুলো স্টক ব্রেকআউট করছে, সেক্টরাল ইন্ডেক্সটাও ব্রেকআউট করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যেরকম এলআইসির মতো বড় বড় স্টকও তাদের আইপিও প্রাইস বা কোনো পুরনো হাইকে ব্রেক করছে। তাই এর পরের ভিডিওটা একদম মিস করবেন না, তার কারণ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রেডিং ভিউতে একদম ফ্রিতে কিভাবে আপনারা নিজের পছন্দের মতো একটা ইন্ডেক্স বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা আজকের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এর পরের সপ্তাহে আপনারা কোন স্টক দেখতে চান আমার অ্যানালিসিসে, সেটা আপনারা কমেন্টে জানান। আর এই ধরনের আরো মার্কেট সম্বন্ধিত মানে শেয়ার বাজার সম্বন্ধিত যে কোনো, সে ইনভেস্টিং হোক বা আপনার ট্রেডিং হোক বা সাইকোলজিক্যাল, সমস্ত রকম ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে চয়ন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের রবিবার ঠিক সন্ধ্যে 6টায়।